আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা জানেন যে নিউজ গ্যালারিতে আমরা প্রতিনিয়তই প্রতিদিনই বিশেষ করে প্রতিদিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরগুলো রয়েছে এবং এছাড়াও উল্লেখযোগ্য যে খবরগুলো রয়েছে তা একটু আলোচনা করার চেষ্টা করি এবং বিভিন্ন সময় এর সঙ্গে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন। প্রথমেই একটু করোনা প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তৌফিক জোয়ারদার। ডাক্তার তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই একটু আমাদের দেশের যে করোনার অবস্থা তা নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের ভিড় আমরা দেখলাম এবং ঈদের পর আবারও তো মানুষ অনেক হারেই আসলে আসছে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায়, এবং যেটি আশঙ্কা করা হচ্ছিল বা হচ্ছে যে 22 তারিখের পর থেকে আসলে সংক্রমণ আবারও বাড়তে পারে। সার্বিকভাবে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের করোনা পরিস্থিতি কেমন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, না, আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন। এখন আমাদের একটা আমরা যেটা দেখছিলাম যে ইনফেকশনের রেট কিন্তু অনেকখানি কমে এসেছে, বিশেষ করে যখন থেকে লকডাউনটা আরোপ করা হয়েছে তারপর থেকে অনেকখানি কমেছে। প্রতিদিন শনাক্ত হওয়ার হার আমরা খুব স্পষ্টতই দেখেছি প্রতিদিন কমে এসেছে। লকডাউনের এটা একটা প্রভাব হিসেবে আমরা ধরে নিতে পারি। তবে এরপরে আবারও বাড়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু মানুষ ঈদে আমরা দেখেছি সেই চিত্রগুলো যে কিভাবে তারা পরস্পরের গা ঘেঁষে একসাথে একটা খুব বদ্ধ জায়গায় ভ্রমণ তারা করেছেন, বিভিন্ন যে কোনো কারণে হোক তারা করেছেন। সেখান থেকে স্বাভাবিকভাবেই কিন্তু একটা ইনফেকশনের একটা সুযোগ অনেক বেশি রয়ে গিয়েছে, এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা 1 থেকে 2 সপ্তাহ পরে আমরা দেখতে পারবো। অর্থাৎ সেই সময় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেটার রিফ্লেকশনটা আমরা আমরা দেখতে পারবো হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। অর্থাৎ এই যে যে সময়টা এখন শুরু হয়েছে বা সামনের 1 সপ্তাহ, এই সময়টা আমাদেরকে আসলে খুব গভীরভাবে আসলে পর্যবেক্ষণ করতে হবে আমাদের ইনফেকশনের রেটটা। আরো একটা কারণে কিন্তু ইনফেকশন বাড়বে, সেটা হচ্ছে ইনফেকশন বাড়বে মানে কি শনাক্ত বাড়বে, সেটা হচ্ছে হুম। যেহেতু ওই মানুষরা যারা ঢাকায় এখন ফিরে আসা শুরু করেছে, আমরা জানি যে ঢাকার বাইরে কিন্তু টেস্টের সুযোগ সুবিধা ঢাকা বা বড় মহানগরগুলোতে যেভাবে আছে সেভাবে নেই। তারা যেহেতু এখন এই গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে ফিরে আসছে, তাদের যদি অল্প কোনো সাইন সিমটমও থাকে তারা টেস্ট করাবেন, এবং টেস্ট যত হবে সেই টেস্টের মধ্যে থেকে সংক্রমণ শনাক্ত হওয়ার হারও কিন্তু বাড়বে। কাজে এই সময় আমরা আশঙ্কা করতে পারি, আশা না কিন্তু আশঙ্কা যেটা থেকে যায় যে একটু হলেও বাড়বে, কিন্তু সেই বাড়াটা আমাদের আসলে এক্সপেকটেশনের মধ্যে বা আমাদের ধারণার মধ্যে। কিন্তু আমরা চেষ্টা করব, আমরা খুব মানে গভীরভাবে নজরদারি করতে হবে যেন এটা যেন একটা খুব অতিরিক্ত বৃদ্ধি না পায়, যেটাকে আমরা স্পাইক বলি আর কি আমাদের ভাষায়। স্পাইকটা যেন বেশি না হয়, এটা অল্প অল্প করে যদি একটু বাড়ে সেটা মোটামুটি আমাদের ধারণার মধ্যে আছে, এবং এটাকে হয়তো আমরা সামাল দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এর বেশি যদি হঠাৎ করে অনেক বেশি হয়ে যায়, সেটা খুবই আশঙ্কাজনক। সেজন্য আমাদের খুব ভালো মতো নজরদারিটা খুব ভালো মতো করতে হবে। এখানে ডাক্তার তৌফিক জোয়ারদার সবচেয়ে বড় যে আশঙ্কা সেটি হচ্ছে যে করোনার যে ভারতীয় ভ্যারিয়েন্টের কথা আমরা আগেও আলোচনা করেছি, এবং আজকেরই খবর আমরা দেখলাম গণমাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় যে ভারতে করোনা শনাক্ত হয়েছেন এবং একজন রোগী বাংলাদেশে এসে তিনি মারা গেছেন। এবং কেউ কেউ আবার এই এই কথাও বলছেন যে যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন এবং যারা এখনো দ্বিতীয় ডোজ নেননি, তাদের যদি আবার ভারতীয় ধরনে আসলে আক্রান্ত হন বা ভারতীয় ভ্যারিয়েন্টে যদি আক্রান্ত হন, তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। আপনি কতটুকু শঙ্কিত? হ্যাঁ, এখন যখন একটা নতুন ভ্যারিয়েন্ট আসে, স্বাভাবিকভাবে সেই ভ্যারিয়েন্টের কিছু বৈশিষ্ট্য অরিজিনাল যে ভ্যারিয়েন্টটা ছিল তার থেকে কিছুটা পার্থক্য দেখা দেয়। কিন্তু সেই পার্থক্যের কারণে যে নিশ্চিতভাবেই এই পার্থক্য, যেমন আপনি আমরা সার্স ভাইরাসের কথা আপনার মনে আছে, দুই জি। হাজার পনেরো ষোলো চোদ্দ তেরো চোদ্দ 13 থেকে 16 সালের দিকে, সেটার কথা কিন্তু এখন আমরা মানে বেশি বলি না, বা সেটা বলে না। কিন্তু আমাদের বেশি আশঙ্কা সৃষ্টি করে না। সেটাও কিন্তু এভাবে নতুন ভ্যারিয়েন্ট হয়ে হয়ে কিন্তু সেটা বিলুপ্তও হয়ে গিয়েছে। কাজে নতুন ভ্যারিয়েন্ট হলেই যে সেটা আমাদের জন্য খুব ভয়ের কারণ হবে সেটাও না। আমাদেরকে সবসময় একটা মানে যেটাকে সার্ভেলেন্স বলে আর কি, পাবলিক হেলথের পরিভাষা এটাকে সার্ভেলেন্স বলে। অর্থাৎ আমাদের ডেটা পর্যবেক্ষণ করতে হবে, বাড়ছে না কমছে, কাদের বেশি হচ্ছে কাদের কম হচ্ছে, এই বিষয়গুলো এক ধরনের বৈজ্ঞানিক গবেষণার মধ্যে আমাদেরকে এটাকে রাখতে হবে। তথ্য উপাত্ত যা আছে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। আপনি যেটা বললেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট আসলেই
যে সেটা সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজের মাঝামাঝি আক্রান্ত হলেই যে সেটা খুব ভয়াবহ রূপ নিবেই এটা কিন্তু বলা যাবে না, তবে একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। কাজেই ওই একই কথা আমার থাকবে যে এদেরকে একটু বিশেষ করে যারা ভারত থেকে এসেছেন তাদেরকে আইসোলেশনে রাখা, তাদের মানে সিমটম যদি থাকে তাহলে আইসোলেশনে রাখা, যদি সিমটম না থাকে তাহলে অন্তত 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা, এই জিনিসগুলো করতে হবে। আর যদি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের মধ্যে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, হুম। তাহলে আক্রান্ত সেরে যাওয়ার, আক্রান্ত হওয়া অবস্থা থেকে তার উত্তরণ হওয়ার পরে 1 মাসের মধ্যে তাকে সেকেন্ড ডোজ নিতে হবে। ওই অবস্থায় ডোজ মানে সেকেন্ড ডোজটা নেওয়া যাবে না, নিতে হবে, কিন্তু তাকে খুব সাবধানে থাকতে হবে। অন্যদের ক্ষেত্রে আমরা যতটুকু সাবধানতা অবলম্বন করি, এ ধরনের যারা থাকবেন তাদের ক্ষেত্রে সাবধানতা আর একটু বেশি অবলম্বন করতে হবে। তবে আরেকটা বিষয় তো, আতঙ্কিত হবার কিছু নেই, জি, আমাদেরকে। হ্যাঁ, সচেতন জি থাকতে হবে। জি, যেটা বলছেন বলেন। আরেকটা বিষয় আসলে একটু আনতে চাই, সেটি হচ্ছে যে আসলে পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যে বিষয়টা দেখছি যে করোনা পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা, যেমন ব্ল্যাক ফাঙ্গাসের কথা উঠে আসছে, আজকে দেখলাম হোয়াইট ফাঙ্গাসের যে বিষয়টা, এটা তো আসলে আমাদের জন্য অনেক বেশি আশঙ্কাজনক। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, এটা এক ধরনের ফাঙ্গাস, আপনার নাম থেকেই বোঝা যাচ্ছে, হোয়াইট ফাঙ্গাস যেটাকে অ্যাসপারজিলোসিস বলে। আর যেটা ব্ল্যাক ফাঙ্গাস সেটাকে বলে হচ্ছে আপনার মিউকরমাইকোসিস। হ্যাঁ, তো এগুলো হচ্ছে খুবই রেয়ার কন্ডিশন। এটা এটা ঠিক আসলে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ঠিক সেভাবে ছড়ায় না, অর্থাৎ এটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাবে, যে মানুষরা আসছে তাদের কাছ থেকে ছড়িয়ে যাবে, ব্যাপারটা তা না। বরং এটা আমাদের প্রকৃতিতেই কিন্তু এই 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 ফাঙ্গাস গুলো আছে। ঠিক আছে, এই ফাঙ্গাস গুলো আছে। তো আচ্ছা। এই ফাঙ্গাস গুলো তখনই আমাদেরকে আক্রমণ করে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। তো এই জন্য আশঙ্কার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যে স্টেরয়েডের ব্যবহারটা, হুম। আমাদের এটা নিয়ে লেখালেখি হয়েছে, আননেসেসারিলি আমরা যেন স্টেরয়েডটা না দিই। আমাদের যারা ডাক্তার আছেন তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের স্টেরয়েডটা আমরা ঠিক মানে এটা সম্পর্কে যদি সচেতন না হন ডাক্তাররা, ডাক্তাররা হয়তো অনেকটা ভালো মনে করে স্টেরয়েড দেওয়ার চেষ্টা করবেন, যে এটা যে যে ইমিউন রেসপন্সটা হয় সেটার কারণে অনেক সময় আমাদের রেসপিরেটরি সিমটম গুলো বেশি হয়, সেটাকে সাপ্রেস করার জন্য অনেক সময় ডাক্তাররা এই যে স্টেরয়েডটা কিন্তু প্রেসক্রাইব করে থাকেন, স্টেরয়েড দিয়ে থাকেন বিভিন্ন রকমের। হুম। কিন্তু সেই স্টেরয়েডটা যেন আমরা খুব সাবধানতার সাথে দিই, দেওয়ার পরে যেন আমরা খুব নিবিড় পর্যবেক্ষণে রাখি এবং প্রয়োজন ছাড়া না দিই। এই সচেতনতাটা আমাদের চিকিৎসকদের মধ্যে থাকা দরকার। আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে গবেষণায় দেখা গিয়েছে 70-80% মানুষ কিন্তু অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় না, তারা যায় কার কাছে? গ্রাম্য চিকিৎসকের কাছে যান, বা হয়তো যে পাড়ার যেই ফার্মেসি থাকে সেখানে যান। এবং তারা অনেক সময় অনেকটা না জেনে তারা চিন্তা করেন যে একটা স্টেরয়েড দিলে খুব তাড়াতাড়ি জ্বরটা কমে আসে। তারা সেখান থেকে তারা রোগীকে কনভিন্স করার জন্য হলো অনেক সময় স্টেরয়েড কিন্তু প্রেসক্রাইব করে থাকেন, যেটার হয়তো প্রয়োজন নেই। তো এইটার ব্যাপারে এক ধরনের সচেতনতা তাদের মধ্যে সৃষ্টি করতে হবে, তাদেরকে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, যে আপনারা ইচ্ছা করলেই, একজন গ্রাম্য ডাক্তার ইচ্ছা করলেই যে কোনো ধরনের প্রেসক্রিপশন যেন তারা করতে না পারেন, এবং করলে সেটাকে সেটার বিপরীতে যেন এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা থাকে, নজরদারি থাকে, সেগুলো করতে হবে। এগুলো যদি করা যায় তাহলে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসের যে প্রকোপ সেটা কিছুটা কমিয়ে আনা যাবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফাঙ্গাস গুলো কিন্তু আমার হসপিটাল থেকেও ছড়াতে পারে। যেমন যে নেজাল ক্যানুলা দেওয়া হচ্ছে, সেই নেজাল ক্যানুলা একজনের কাছ থেকে ব্যবহার করা হয়েছে, তার হয়তো এই ফাঙ্গাসটা তার কোনো কারণে সংক্রমিত হয়েছে, সেটা আরেকজনের মধ্যে যদি যেতে পারে। কাজে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে হাসপাতালগুলোতে যেন, আমাদের দেশে কিন্তু হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়ে এমনি অনেক প্রশ্ন আসে, কিন্তু এই সময়ে এই পরিচ্ছন্নতাটা যেন আরেকটু বেশি আমরা মানে আমরা বেশি নজর দিই, এই পরিচ্ছন্নতাটা যেন আমরা একটু বেশি মেনটেন করি, যেন একজন রোগীর কাছ থেকে আরেকজন রোগীর মধ্যে এটা সংক্রমিত না হয়। কাজে এটা ঠিক ভারত থেকে আমাদের দেশে আসবে ব্যাপারটা ঠিক না, সেটার জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের দেশে যে পরিস্থিতি আছে সেখান থেকে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস দুটোই আসার সম্ভাবনা আছে। কাজে এক্ষেত্রে, আমাদের যে এক্ষেত্রে একটা দেশেই বিষয়, আমরা সচেতন হতে হবে। যে সচেতন হতে হবে এক্ষেত্রে একটা বিষয়, সেটি হচ্ছে যে সরকারের দিক থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি একটা নির্দেশনা দেয়া হয় যে করোনা রোগীকে আসলে আমাদের দেশে কি কি ওষুধ প্রেসক্রাইব করা উচিত এবং কোনগুলো করা উচিত না, তা যদি এরকম একটা সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তো মনে হয় যে এই যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো আসলে অতটা ব্যবহার হবে না, তাই নয় কি? অবশ্যই, তবে আমাদের যেটা আসার কথা, এবং আমাদের যারা চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন, ক্লিনিশিয়ানরা আছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তারা একদম শুরু থেকে কিন্তু
একটা ক্লিনিক্যাল গাইডলাইন তারা ডেভেলপ করেছেন এবং সেটাকে তারা রেগুলার আপডেট করেছেন। অনেকেই হয়তো এটা সমালোচনা অনেকে করেছেন যে কেন এতবার আপডেট হচ্ছে, কিন্তু আমি মনে করি যে নতুন যে নলেজ আসছে, একসময় বলা হলো আইভারমেকটিন, একসময় বলা হলো বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস যেগুলো আছে, রেমডেসিভির, ফেভিপিরাভির, এগুলোর কথা আসলো। আবার আইভারমেকটিন কাজ করে না সেটার কথাও আসলো। এরকম নানা ওষুধের কথা কিন্তু বিভিন্ন সময়ে উচ্চারিত হয়েছে। তো এই জন্য আমি বলবো যে ক্লিনিক্যাল গাইডলাইনটা যেন ডাব্লিউএইচওর যে একদম গবেষণা ভিত্তিক যেই গাইডলাইন আছে সেটার সাথে সমন্বয় করে একটা গাইডলাইন যেন প্রণয়ন করা হয় এবং সবার মাঝে সেটা ছড়ানো। শুধু গাইডলাইন প্রণয়ন করলে কিন্তু হবে না, এটা মানুষকে সচেতন করতে হবে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সেটা, যারা প্রেসক্রিপশন করবেন, শুধু ডাক্তার না, যারা গ্রামে গঞ্জে যারা ভিলেজ ডক্টর আছে তারাও যেন এই গাইডলাইনটা পেতে পারেন, হুম, সেটারও ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার তৌফিক জোয়ারদার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। অনেক ভালো থাকবেন। এ পর্যায়ে আমরা একটু আমাদের দেশে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে করোনার কারণে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু একটা বড় অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে। এখন জনাব হুমায়ুন কবির, একটা বিষয় আসলে যেটা দিয়ে একটু শুরু করতে চাই সেটি হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা আসলে যারা রয়েছে তারা তো অনেকটা অনিশ্চয়তায় রয়েছে, কারণ আমরা তো এখনো নিশ্চিত নই যে কবে আসলে স্কুল কলেজ খোলা হবে। এই অবস্থায় আসলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের চিন্তাভাবনা কি এবং আপনাদেরই বা চিন্তাভাবনা কি? সরকারের পক্ষ থেকেও কি বা কোনো নির্দেশনা আপনাদের কাছে এসেছে কিনা সর্বশেষ? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা, আপনারা জানেন যে ওদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস সরকার তৈরি করেছে। পাঠ্য যে তাদের সূচি ছিল সেটা পুনর্বিন্যস্ত করে শর্টকাট সিলেবাস যেটাকে আমরা বলছি করা হয়েছে। সেটার মূল উদ্দেশ্যটা হলো যে এই বছরের যারা 2021-এর যারা পরীক্ষার্থী এরা কিন্তু আসলে ঠিক মতো ক্লাসই পায়নি, যার জন্য সিলেবাসটা ওদেরকে সংক্ষিপ্ত করে 60 বা 60 কার্য দিবসের মধ্যে ওদেরকে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনবে এবং এদেরকে এই সিলেবাসটা শেষ করে তারপরে পরীক্ষা হলে বসানোর এটা একটা পরিকল্পনা। এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু শিক্ষা বোর্ডগুলো প্রস্তুত। এনসিটিবি এই সিলেবাস পুনর্বিন্যস্ত করেছে এবং শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রশ্ন প্রণয়ন করে সবকিছু প্রস্তুতি নিয়েই আছে। এক কথায় এবার যারা এই 21-এর যারা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী তাদের পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি এক কথায় বলা যায় সম্পন্ন হয়ে আছে। এখন তাহলে আটকে আছে কোন জায়গায়? আটকে আছে এখন যেই মাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপরে তাদেরকে এই 60টি কার্য দিবসে এই সংক্ষিপ্ত সিলেবাসটা পড়িয়ে বুঝিয়ে শেষ করা হবে, তারপরে ওরা পরীক্ষার হলে যাবে। এখন সেই প্রতিষ্ঠানটাই তো খোলা যাচ্ছে না, আমরা রীতিমতো একটা অনিশ্চয়তার অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। এবং এতটা দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সাথে দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি যে আমরা শিক্ষকরাও হতাশাগ্রস্তর মধ্যে আছি যে এই পরীক্ষার্থীরা ক্রমাগত হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কবে খুলবে। ওরা ঘরে বসে থেকে থেকে শারীরিক মানসিক দিক থেকে রীতিমতো একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে চলে যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি, পত্রপত্রিকায় এই জিনিসগুলো আমরা দেখি না, আসে না। এই রমজানে আমি গ্রামাঞ্চলে গিয়েছিলাম গ্রামে এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং গ্রামে ঘুরে ঘুরে দেখেছি যে শিক্ষার্থীরা রীতিমতো অনেকেই দরিদ্র শ্রেণীর যারা তারা কাজে লেগে গেছে। কারণ দীর্ঘ প্রায় 14 মাস ধরে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তা বসে আছে। বাবা মা কি করবে? এই বয়সে একটা ছেলে তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছে এবং আশঙ্কা করছি যে এই ছেলে মেয়েগুলো ঝরে পড়বে, কারণ তারা কাজে ঢুকে যাচ্ছে। আর আরেকটি বড় যে দুঃখের বিষয়টি আপনার মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাচ্ছি যে অনলাইন গেমসের প্রতি অনেকেই এতটা আকৃষ্ট হয়ে গেছে, কারণ অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তারা গার্ডিয়ানের কাছ থেকে অনেকে স্মার্টফোন নিয়েছে।
ওই কেউ কেউ ক্লাস করছে, অধিকাংশই এখন আবার সেই ক্লাসগুলো থেকে বিমুখ হয়ে গেছে এবং এরা ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত গেমে এমন ভাবে আসক্ত হয়েছে, হুম। আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখেছি। সন্ধ্যার পরে রাস্তার ধারে মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম লাইন ধরে 5-6 জন করে করে বসে বসে রাত গভীর রাত পর্যন্ত তারা এরকম গেমস খেলছে। এই যে আসক্তি হয়ে গেছে, তো এই অনলাইন গেমস গুলো বন্ধ করা, এটা আইসিটি মন্ত্রণালয় নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। যে এই পরীক্ষার্থীগুলো, এই শিক্ষার্থীগুলো, শুধু পরীক্ষার্থী না, যারা সাধারণ শিক্ষার্থী আছে তারাও কিন্তু এরকম অনলাইন গেমস এর মধ্যে ঢুকে গেছে। এটা অত্যন্ত ভয়ানক একটা মানে আশঙ্কার জায়গা যে এদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা মানে আমরা আদৌ পারবো কিনা, কারণ যে একবার আসক্ত হয়ে যাচ্ছে এই অনলাইন গেমস এর নেশায়, একদম একদম এদেরকে আবার আমরা স্বাভাবিক জায়গায় আনতে পারবো কিনা। জি, জনাব হুমায়ুন কবির যথার্থই বলেছেন যে অনলাইন গেমস আসলে যে শুধুমাত্র তাদের শারীরিকভাবে এবং মানসিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে তা নয়, তাদের যে পড়াশোনা তাও তো আসলে ক্ষতিগ্রস্ত করছে। একটু আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই জনাব হুমায়ুন কবির, সেটি হচ্ছে যে এই যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যেই বিষয়গুলো আমরা দেখলাম যে বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে, এই অ্যাসাইনমেন্ট আসলে কতটুকু কার্যকর হয়েছে বা হচ্ছে বলে আপনি মনে করছেন? অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা করোনার সংক্রমণটা বৃদ্ধি পাওয়ার ফলে মাঝখানে বন্ধ ছিল, আজকে শনিবার থেকে আবার পুনরায় চালু হয়েছে। সেটা তো নবম শ্রেণী পর্যন্ত, কিন্তু যারা পরীক্ষার্থী ওদেরকে কিন্তু কোনো অ্যাসাইনমেন্টের আওতায় আনা হয়নি। এবং এই ব্যাচটা সত্যিকার অর্থে আমরা বলবো খুব মানে এক অর্থে দুর্ভাগা, যে ওরা 2-3 মাসের মতো ক্লাস পেয়েছে, তারপরে কিন্তু টোটালি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা ডিটাচ রয়ে গেছে। কেউ কেউ এখানে যে একটা বড় রকমের একটা ডিসক্রিমিনেশনও হয়ে যাচ্ছে, যারা সামর্থ্যবান এবং শিক্ষিত পরিবার তারা হুম। কিন্তু ঠিকই প্রাইভেট টিউটর রেখে রেখে তাদের সন্তানকে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আর যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা, অভিভাবকরা এতটা সচেতন না এবং দীর্ঘ একটা সময় 14-15 মাস ধরে ঘরে বসে থাকার ফলে তারাও সন্তানদের উপর এক কথায় বলা যায় অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সন্তানরাও এখন তাদের কথা শুনছে না। অভিভাবকদের সাথে যখন আমরা কথা বলি তখন বলে যে কি করব স্যার, ওরা তো এখন আমাদের কথা শুনে না, কেমন মেজাজ খিটমিটে হয়ে গেছে, ক্লাসে বসিয়ে দিলে ক্লাস করে না, কারণ ওরা তো বাইরে যেতে পারছে না, স্বাভাবিক জীবনযাত্রাটা তাদের ব্যাহত হয়ে গেছে। তো আমি যে জিনিসটা শিক্ষক হিসেবে অনুভব করছি এই জি। মুহূর্তে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আপনারা জানেন যে 8.22 সংক্রমণ হার এখন আমাদের আছে। 5%-এর নিচে নেমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় বলে তারা মনে করছেন। তো আমার বিনীত অনুরোধ থাকবে একজন শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে, যে অন্তত এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা, ওদেরকে ইমিডিয়েট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। একদম এবং জনাব হুমায়ুন কবির আরেকটা বিষয় সেটি হচ্ছে যে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের যে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা তা তো না, তাদের তো এইচএসসি পরীক্ষার পরে তাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন, তাদের উচ্চ শিক্ষার যে বিষয়টা সেই বিষয়টাও তো আসলে তাদেরকে চিন্তা করতে হচ্ছে, তাই নয় কি? তাও তো বাধাগ্রস্ত হচ্ছে। কি অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, তবে ওই যে বললাম যে বৈষম্যটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যারা শিক্ষিত, সচেতন, সামর্থ্যবান, এক কথায় সমাজের যারা সুবিধাভোগী শ্রেণী, তারা কিন্তু ঠিকই তাদের সন্তানদেরকে যথাযথ প্রস্তুতি নেওয়াচ্ছে। আরেকটা আমরা আমাদের বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দেখি। জি, জি, আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে দু একটি পত্রিকার খবর, আসলে গণমাধ্যমের খবর আমরা যেটা দেখলাম যে সরকার যেমনটা চিন্তা ভাবনা করছে, বিশেষ করে যে একটি চিন্তা ভাবনা রয়েছে যে করোনা পরিস্থিতির মধ্যে যদি স্কুল কলেজ খোলা হয় তাহলে যদি সংক্রমণ আরো কমে এবং যদি সে অবস্থায় যায় এবং স্কুল কলেজ যদি খোলে তাহলে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই একই সঙ্গে ক্লাস নেওয়ার একটি চিন্তা ভাবনা করা হচ্ছে। আপনি এই চিন্তা ভাবনাটাকে কিভাবে দেখছেন? অর্থাৎ এবং এবং এই বিষয়টিও বলা হচ্ছে যে যেসব শিক্ষার্থী স্কুলে আসতে চাইবে তারা স্কুলে আসবে, কিন্তু যেসব শিক্ষার্থী স্কুলে আসতে চাইবে না স্বাস্থ্যবিধি বা সংক্রমণের ভয়ে অথবা এই সার্বিক পরিস্থিতিতে, তারা অনলাইনে একই সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করবে। এই চিন্তা ভাবনাটিকে কিভাবে দেখছেন? নিশ্চয়ই এটা অত্যন্ত প্রশংসাযোগ্য একটা চিন্তা ভাবনা এবং এই চিন্তা থেকে কিন্তু
মার্চ মাসে 17 তারিখে যখন শুরু হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরে এপ্রিল থেকে কিন্তু সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু ক্লাসগুলো চলছে। এবং সত্যিকার অর্থে বেশ কিছু শিক্ষার্থী যারা আগ্রহী, ওই যে বললাম আবারও পরিবারের সচেতনতার একটা ব্যাপার, তারা কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছে এবং এখনো হচ্ছে। তো ফলে যখন অফলাইনে ক্লাস চলবে, প্যারালালি অনলাইনেও চলবে, তখন নিশ্চয়ই এই শিক্ষা কার্যক্রমটাকে, এই শিখন গ্যাপটা পূরণ করা সম্ভব হবে। আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই জনাব হুমায়ুন কবির, যে এই যে আপনি বলছিলেন যে আসলে একটা বড় বৈষম্য তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই। প্রথমত হচ্ছে যে যারা অনলাইনের সুযোগ পাচ্ছে না, তাদের তাদের সঙ্গে যারা অনলাইনের সুযোগ পাচ্ছে তাদের সঙ্গে একটা বড় বৈষম্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা এমনও তো দেখছি যে পত্রপত্রিকার খবর যে এক ধরনের শিক্ষার্থী রয়েছে তারা অনলাইন ক্লাসেও আসলে যথাযথভাবে মনোযোগ দিচ্ছে না বা দিতে পারছে না, বা তারা মনে করছে যে অনলাইন ক্লাসও তাদের জন্য ফলপ্রসূ হচ্ছে না। এখানেও তো একটা বৈষম্য তৈরি হচ্ছে। তাহলে এই বৈষম্যগুলোকে আসলে কিভাবে দূর করা যাবে? এক্ষেত্রে আমি যেটা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বড় ভূমিকা রাখতে পারে। আমি আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে বলতে চাই যে আমরা সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে আমরা কিন্তু এই প্রতিনিয়তই আমাদের প্রিন্সিপাল উনি এই বিষয়ে খুবই সচেতন, এবং শিক্ষার্থী, গার্ডিয়ান তাদের সাথে আলোচনা করে করে তাদেরকে মোটিভেশনাল নানা অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমরা রাখছি। যেমন ক্লাব অ্যাক্টিভিটি চলছে এই করোনা কালে অনলাইনে, ওদের বিভিন্ন কম্পিটিশন, ডিবেট, কালচারাল প্রোগ্রাম, এগুলো কিন্তু আমরা আয়োজন করছি। আচ্ছা। কারণ নাহলে ওরা তো মনোটোনাস হয়ে যাবে, আকৃষ্ট হারিয়ে ফেলবে। এক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডাইনামিক হতে হবে, এবং সরকার তো সবকিছু আসলে করে দেবে না, আমাদের নিজেদেরও দায় দায়িত্ব আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনে স্ব অর্থায়নে হলেও শিক্ষার্থীদের কথা চিন্তা করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিশ্চয়ই আরো ইনোভেটিভ কোনো অ্যাক্টিভিটিস নেওয়া উচিত। একদম একদম যথার্থই বলেছেন। অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। একটু সুপার সাইক্লোন যেটি হতে পারে যশ, সেটি নিয়ে আমরা একটু আলোচনা সাজিয়েছি। বিশেষ করে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26শে মে নাগাদ, আমি আবারও বলছি 26শে মে নাগাদ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে। তাই সব ধরনের মাছ ধরার নৌকা এবং ট্রলারকে গভীর সমুদ্রে বিচরণ করতে না বলা হয়েছে, এবং সে সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে 23 মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে আসলে এই যে লঘুচাপটি এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে নাম হবে যশ। যশ আসলে একটি পার্সিয়ান শব্দ এবং যার ইংরেজি হচ্ছে জেসমিন, বাংলায় যাকে বলা হয় জুঁই ফুল, এই নামটি আসলে দিয়েছে ওমান। এবং এই আমাদের আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন 1 নম্বর দূরবর্তী নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে। এই এই যখন পরিস্থিতি, আমি একটু এই পরিস্থিতি এবং আমাদের দেশের কতটুকু প্রস্তুতি তা একটু জানতে চাই, এবং তা জানানোর জন্য ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান এবং আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কামরুজ্জামান এবং অর্পণ বড়ুয়া, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। আমি প্রথমে একটু কামরুজ্জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বা সুপার সাইক্লোনে রূপ নিতে পারে যে যশ, যেটি আশঙ্কা করা হচ্ছে, এই যশকে সামনে রেখে যেটি বলা হচ্ছে যে 26শে মে নাগাদ এটি বাংলাদেশের সুন্দরবন এবং সাতক্ষীরা অঞ্চলের উপর দিয়েও আসলে প্রবাহিত বা বয়ে যেতে পারে, আমাদের কতটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? আপনাকে ধন্যবাদ। আপনি একটু আগে বলছিলেন যে যশ এই অঞ্চল দিয়ে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এই অঞ্চল দিয়ে, সুন্দরবন অঞ্চল দিয়ে আশ্রয় করতে পারে। আমরাও সেটি মনে করছি। আবহাওয়া অধিদপ্তর যে বার্তা আমাদেরকে দিচ্ছে, সে ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসন গতকালকে বিকালে এ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, আপনারা জানেন প্রত্যেক জেলা এবং উপজেলায়। সেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং করা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, বিশেষ করে সাতক্ষীরার
দুটি উপকূলবর্তী দুইটি উপজেলা রয়েছে। একটি হচ্ছে শ্যামনগর, অপরটি হচ্ছে আশাশুনি উপজেলা। এবং শ্যামনগর উপজেলার দুইটি দ্বীপ ইউনিয়ন রয়েছে, যেটি আইলা এবং পরবর্তী যে যতগুলো ঘূর্ণিঝড় মানে আক্রান্ত করেছে আমাদেরকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাভুরা বদ্বীপ এবং পদ্মপুকুর। সেই দুই ইউনিয়নে 30,000 মতো মানুষ বসবাস করে এবং সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে করে প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে কিভাবে মানুষগুলোকে আশ্রয় কেন্দ্র আনা যায়। আনা যায়। আমাদের সাতক্ষীরা এই উপকূলবর্তী অঞ্চলে 145টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং প্রায় 1,500 মানে 1,500 মতো স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়া হয় দুর্যোগের সময় এবং সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। এই আশ্রয় কেন্দ্রগুলোকে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সেখানে যাতে মানুষ এসে থাকতে পারে, উঠতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে। স্বেচ্ছাসেবক যারা আছে সেই স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত করা হয়েছে, রেড ক্রিসেন্টের যে টিম রয়েছে তাদেরকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার যে কমিটি রয়েছে সেই কমিটিতে ইতিমধ্যেই কয়েক দফা মিটিং করা হয়েছে, জরুরি সভা করা হয়েছে এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলের মানুষ, আমরা বিগত যে ঘূর্ণিঝড় গুলো আমরা মোকাবেলা করেছে এই অঞ্চলের মানুষ, সাতক্ষীরা অঞ্চলের মানুষ, সেই অভিজ্ঞতা থেকেই স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে চায় না। তাদেরকে কিভাবে ঘর থেকে বের হয়ে নিরাপদে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারটি সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি জানেন সাতক্ষীরা অঞ্চলের মানে একেবারে উপকূলবর্তী অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবন রয়েছে। সুন্দরবনের মধ্যে বহু বনজীবী, কয়েক লক্ষ বন্যজীবী তারা সুন্দরবনের ভিতরে বিভিন্ন কাজে কর্মে তারা যেয়ে থাকে। এই মুহূর্তে যারা সুন্দরবনের গভীরে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে বন বিভাগের যে অফিসগুলো রয়েছে, সেখান থেকে আমরা আজকেও খোঁজ নিয়েছি। সেখানে বলা হয়েছে যে তাদেরকে নিরাপদে চলে আসার জন্য বলা হয়েছে এবং নিরাপদে আগামী, যেহেতু আপনি বললেন একটু আগেই বলেছেন যে 26শে মে এটি উপকূলবর্তী অঞ্চলে আজকে পড়তে পারে, এই কারণে এই অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, ব্যাপক প্রস্তুতি। এই বিষয়ে একটি বিষয় হচ্ছে যে আমাদের 100 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে, যেটি প্রতি বছরই কিন্তু সমস্যা হয় এবং 100 কিলোমিটার ভেড়ি বাঁধের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো দ্রুততার সাথে এই যে 2-3 দিন সে সামনে সময় পাওয়া যাবে, এই 2-3 দিনের মধ্যেই সেগুলোকে বাঁধার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই বিষয়টি জোরালো জনপ্রতিনিধি, স্থানীয় মানুষ তারা সোচ্চার হয়ে তারা কিন্তু এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে গত বছর মে ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষতি হয়েছিল, সে অঞ্চল কিন্তু এখনো অনেক অঞ্চল এখনো কিন্তু ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। তারপর জি, জনাব কামরুজ্জামান একটু থাকবেন আপনি আমাদের সঙ্গে, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে একটু অর্পণ বড়ুয়ার কাছে যেতে চাই। অর্পণ বড়ুয়া, এই যে ঘূর্ণিঝড় যশ যেটি আশঙ্কা করা হচ্ছে, যেটি এখন আসলে লঘুচাপ অবস্থায় আছে ঠিক বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি, এবং যেটি ধারণা করা হচ্ছে যে আগামী রোববারের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে, এরপর আগামী 23 থেকে 24শে মের মধ্যে নিম্নচাপ হতে পারে এবং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে, এবং যেটি হলে কিন্তু সুপার সাইক্লোন হয়ে 26শে মে ঘন্টায় 120 থেকে 190 কিলোমিটার বেগে আসলে আছড়ে উঠতে পারে। এখন এই যখন পরিস্থিতি হবে, কক্সবাজারেও তো এর প্রভাব পড়তে পারে। কক্সবাজারে আসলে কতটুকু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়? আহমদ, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আসলে প্রশাসন বরাবরের মতো প্রস্তুতি নিয়েছে। আমরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছেন আসলে ইতিপূর্বে ঘূর্ণিঝড় আম্ফান, ফণী এবং যে সকল দুর্যোগ আসলে আসন্ন ছিল, সকল দুর্যোগ মোকাবেলার জন্য তারা আসলে যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছিল, ঠিক সেইভাবে আসলে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় তারা একইভাবে আসলে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি নিশ্চয় জানেন কক্সবাজারের বিশাল উপকূলীয় অঞ্চল, তন্মধ্যে কক্সবাজারের যে বিশাল সমুদ্র উপকূল, মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফ সহ
উখিয়ার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে অনেকগুলো মানুষ তারা আসলে ঝুঁকি নিয়ে সমুদ্র উপকূলে তারা বসবাস করে আসছেন। সেই কারণে যে কোনো দুর্যোগপূর্ণ সময় আসলে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ যারা আছে তারা আহ, তারা আসলে আতঙ্কিত হন দুর্যোগপূর্ণ সময়। সেই কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মতোই তাদের জন্য নির্দেশনা রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আসলে প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনাটি জারি করা হচ্ছে সেটি হচ্ছে তাদেরকে ঘূর্ণিঝড় ইয়াসের আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বে আসলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আমরা জেনেছি কক্সবাজারের আসলে যে সাইক্লোন শেল্টার গুলো আছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়ার একটা পূর্ব প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে। তবে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি, যেহেতু বলা হচ্ছে 26 তারিখ নাগাদ আসলে সেটি আসলে ভারত হয়ে খুলনা উপকূলে আঘাত হানতে পারে। তবে আবহাওয়া অফিসের যে সূত্র বলছে কক্সবাজারের উপকূলে সেটি আঘাত হানার কথা নয়, সেটি আসলে কক্সবাজারের উপকূলে আঘাত হানার কথা নয়, তবুও দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন বলছে তারা আসলে যথেষ্ট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা পূর্বের নেই যে সকল দুর্যোগ মোকাবেলা করে পূর্ব প্রস্তুতি যে সকল নেওয়ার দরকার সে সকল প্রস্তুতি আসলে প্রশাসনের রয়েছে বলে আমরা জেনেছি। মাহমুদ, আরেকটি বিষয় আমি সেই সাথে জি। যুক্ত করতে চাই। আপনি নিশ্চয় জানেন কক্সবাজারের রুখিয়া টেকনাফের দুটি উপজেলায় প্রায় 12 থেকে 13 লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু বসবাস হুম। করছে। আপনি নিশ্চয় জানেন ইতিপূর্বে অনেকগুলো দুর্যোগের সম্মুখীন হয়েছে তারা, অগ্নিকাণ্ড, অগ্নি দুর্যোগ এবং তারা আসলে প্রাকৃতিক বৈরাপ হওয়ার সময় প্রবল বাতাসের কারণেও সে সকল যেখানে উখিয়া টেকনাফের উঁচু নিচু টিলায় আসলে যে সকল রোহিঙ্গাদের ঝুপড়ি বসতি নির্মাণ করা হয়েছে সেইখানে আসলে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সম্ভাবনা সবসময় থাকে। যদিও আমরা ট্রিপল আরসি বা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের সূত্রে আমরা জানতে পেরেছি আসলে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় তারা আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে। রোহিঙ্গা স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে সহ যুক্ত করে আসলে পূর্ব প্রস্তুতি রাখা হয়েছে যাতে ঘূর্ণিঝড়ের কোনো মানুষ জানমালের ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য তারা আসলে উদ্যোগ গ্রহণ করেছেন। একদমই একদমই অর্পণ বড়ুয়া, আমরাও আসলে চাই না যে এই ঘূর্ণিঝড় যদি হয় এবং আমাদের দেশের উপর দিয়ে বয়ে যায় তাহলে যাতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হোক। অসংখ্য ধন্যবাদ অর্পণ বড়ুয়া আপনাকে। একটু জনাব কামরুজ্জামান, আবারও আপনার কাছে একটু যেতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আরেকটা খবর, যেহেতু আপনি সাতক্ষীরার অঞ্চলে রয়েছেন, সেটি হচ্ছে যে আমরা যেমনটা দেখছি যে সুন্দরবনে বাঘের আক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে, এরকম একটি খবর আসলে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা গণমাধ্যমে, এবং 3 জন মৌয়াল আহত হওয়ার ঘটনাও ঘটেছে এবং এই জন্য মৌয়ালরাও অনেক আতঙ্কিত অবস্থায় আছেন। এর আসলে হঠাৎ করে কারণটি কেন, বা বাঘ কেনই বা এত হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গেল বলে আপনারা ধারণা করতে পারছেন? মাহমুদ, আপনি জানেন যে বছর 1 এপ্রিল সুন্দরবনে মওয়ালদেরকে পারমিট দেওয়া হয়, পাস পারমিট দেওয়া হয় মধু আহরণের জন্য। এবং মধু আহরণকারী যারা মওয়াল তারা সুন্দরবনের গভীরে যান এবং গভীরে যে এই মধু আহরণ করতে যান এবং অনেক গভীরে যান তারা। যত গভীরে যাবে নাকি ততই মধু বেশি পাওয়া যায়, এরকম একটি প্রবাদ আমরা জানি, খবর আমরা জানি। যে কারণে মওয়ালরা সুন্দরবনের গভীরে যখনই যায় তখনই এই মৌসুমটা বাঘের আক্রমণটা আমরা দেখতে পাই। একটি উদ্বেগজনক ঘটনা সেটা হচ্ছে যে বিশেষ করে সিডোর আইলার পর থেকে সুন্দরবনে যে অভয় আশ্রম গুলো ছিল, বাঘের যে আশ্রয় স্থল গুলো ছিল, যে খাদ্য ছিল, সেই খাদ্যগুলো গবেষকরা বলছে, সুন্দরবন নিয়ে যারা গবেষণা করেন তাদের উদ্ধৃতি দিয়ে আমরা বলতে পারি যে তাদের সে খাদ্যের সে ইয়েগুলো আধারগুলো নষ্ট হয়ে গেছে। যে কারণে ক্ষুধার্ত বাঘ তারা বিভিন্ন ভাবে তারা লোকালয়ের দিকে এসে খাদ্য সংগ্রহের জন্য চেষ্টা করছে। এখান থেকে বেশ কয়েক বছর আগে একটি বাঘ কিন্তু রাতের মধ্যে আমরা দেখেছি যে 12 কিলোমিটার লোকালয়ের ভিতরে একটি বাঘকে আমরা দেখতে পেয়েছিলাম। সেই বাঘকে যদিও বন বিভাগের সহায়তায় সেটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া অবমুক্ত করা হয়েছিল, অবমুক্ত করা হয়েছিল। তো যাই হোক, এইরকম একটি পরিস্থিতির কারণে কিন্তু সুন্দরবনে এই মৌসুমটা মূলত মওয়ালদের উপরে আক্রমণটা বেশি হয়। এবং পরপর আপনি যেমন কি বলছিলেন যে পরপর তিনটি ব্যক্তিকে মওয়ালকে কিন্তু আক্রমণ করেছে এবং গত 2 মাসে 3 জন মৌয়াল মারা গেছেন। জি, আমি যেমনটি বলছিলাম 1 এপ্রিল থেকে কিন্তু এই মধু
আহরণের কার্যক্রমটি শুরু হয়। আপনি হিসাব করে দেখেন ঠিক 2 মাসের মধ্যেই কিন্তু ঘটনাটা বেশি ঘটে, এবং এই মৌসুমটায় প্রতি বছর কিন্তু এই ধরনের ঘটনাটা আমরা লক্ষ্য করি মাহমুদ। আচ্ছা, তাহলে মানে এটা প্রতি বছর যেরকম ঘটে এটাও সেরকম ঘটেছে, তাই তাই কি, নাকি এর আগের চেয়ে এই যে আহ, মৌয়ালদের উপর আক্রমণ আরো বেড়ে গেছে সে বিষয়টি আসলে বলা যায়, যে আপনি যেমনটা বলছিলেন খাবারের না, অভাবে সেটা আসলে বাঘ এসে পড়েছে, তাই তো বিষয়টা নাকি? অনেকখানি তাই। প্রতি বছর কিন্তু এই মৌসুমে এমন কোন মৌসুম নাই যে একজন দুইজন বা পাঁচজন মৌয়াল তাদেরকে বাঘে আক্রমণ করে না, এরকম কোনো মৌসুম খুঁজে পাওয়া যাবে না, এটা সঠিক। কিন্তু আমরা ছিটুরে আমি যেমনটি বলছিলাম যে এই প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি আঘাতটা হয় হুম। কিন্তু সুন্দরবনের উপর দিয়ে বয়ে যায়, এবং সুন্দরবনের উপর দিয়েই কিন্তু এই ঝড় ঝামটা যেটা হয়, আমরা যেটুকু রক্ষা পাই সেটা আমাদের সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে দেয়, বাঁচিয়ে এবং দেয়। বিগত কয়েকটি বাঁচিয়ে দেয়, আমাদেরকে বাঁচিয়ে দেয়, এবং ক্ষতিগ্রস্তটা কিন্তু সুন্দরবনের ভিতরেই হয়। তো জি। সেই আধারগুলো মানে বাঘের যে খাদ্যের যে আধার গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু একটা অন্যতম কারণ। যে কারণে যে বাঘগুলো লোকালের দিকে আসছে সেগুলো কিন্তু অসুস্থ বাঘ। আপনারা ইতিমধ্যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে যে জি। বাঘের ছবিটা আমরা দেখেছি সম্প্রতি লোকালয়ের দিকে আসছিল। সে বাঘ কিন্তু অত্যন্ত ক্ষুধার্ত, দেখে মনে হয়েছে তার গায়ে মানে না খেয়ে থাকার মতো যে পরিস্থিতি, সেটা সেই বাঘটি দেখলেই আন্দাজ করা যায় মাহমুদ। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ অর্পণ বড়ুয়া। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান এবং আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। একটু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের নিউজ গ্যালারিতে, এবং এই পর্যায়ে একটু খেলার খবর নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে আজকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা দল ঠিক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। একটু কি অবস্থা সেই খেলার খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী শুভ দেবনাথের সঙ্গে। শুভ দেবনাথ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি। শুভনাথ, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো গত কয়দিন বাংলাদেশ দলের যে প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস ম্যাচ, শ্রীলঙ্কা দলের যে খেলা তাও আপনি দেখেছেন, এবং আপনি দুই দলের বডি ল্যাঙ্গুয়েজ, যে প্রিপারেশন, প্রস্তুতি তাও আপনি দেখেছেন। উইকেটের সম্পর্কে আসলে কেমন ধারণা পাওয়া গেছে, এটি একটি প্রশ্ন। এবং আসলে সার্বিকভাবে আমাদের দেশেরই বা বাংলাদেশ দলের প্রস্তুতিটা কেমন এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা আমরা জানি যে আত্মবিশ্বাসের দিক থেকে আজকে আকরাম খানও বলেছেন খুব একটি ভালো অবস্থায় নেই। তবে যেহেতু ওয়ানডে ফরম্যাটে খেলা, বাংলাদেশ সেইখানে আত্মবিশ্বাস পেতে পারে, এবং আমরা জানি ওয়ানডে ফরমেশনে বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে। আর এরই মধ্যে 7 নম্বর র্যাঙ্কিং এ বাংলাদেশ রয়েছে, এবং তামিম ইকবাল যে দলে অধিনায়কত্ব করছেন, এবং তিনি চাচ্ছেন যে বেস্ট একটি রেজাল্ট বাংলাদেশ দলকে উপহার দিতে। আর উইকেটের বিষয়ে জানতে চাচ্ছিলেন, বাংলাদেশ স্পোর্টিং উইকেটই চেয়েছেন আজকের। আজকে বলতে রাত যেহেতু 12টা বেজে গেছে, গতকাল কোচ রাফেল ডোমিঙ্গো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ দলের স্পোর্টিং উইকেটের কথা, কারণ বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলা হলে ব্যাটসম্যানের সুবিধা পাবে এবং পেস বোলাররা শুরু করে পেস বোলাররা সুবিধা পাবে, সেক্ষেত্রে স্পোর্টিং উইকেটের কথা বলা হয়েছে। আর যেহেতু শ্রীলঙ্কা 9 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে যে ওয়ানডে সুপার লিগ সেখানে আরো 10টি পয়েন্ট যোগ করা। এর আগে 30টি পয়েন্ট রয়েছে, সেখানে 10টি পয়েন্ট যোগ করলে মোট 40টি পয়েন্ট হবে মাহমুদ। আরেকটা বিষয় শুভদেবনাথ, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কার দলকে যদি আমরা দেখি, অপেক্ষাকৃত একদম তরুণ এবং প্রতিশ্রুতিশীল একটি দলই তো তারা আসলে নিয়ে এসেছেন, বিশেষ করে সামনে দিকে তাকিয়ে। এবং তাদের মধ্যেও তো অনেক ভালো কয়েকজন মেধাবী খেলোয়াড় রয়েছেন। হ্যাঁ, অবশ্যই মেধাবী ক্রিকেটার রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটে, কিন্তু এরই মধ্যে একটু উত্তেজনা কাজ করছে। সিনিয়র যারা ক্রিকেটার রয়েছে তারা কিন্তু অবসরের ঘোষণা অর্থাৎ খেলা ছেড়ে দেওয়ার কথাই বলেছেন। তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে, যেহেতু সিনিয়ররা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে যারা এসেছে তাদের তো অবশ্যই পারফরমেন্স করতে হবে। কুশল পেরেরা অধিনায়ক, আমরা জানি যে তার একটি ম্যাচ, অসাধারণ একটি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শেষ উইকেটে গিয়ে তারই মূলত ব্যাটিং এ জয় পেয়েছিল। কুশল মেন্ডিস রয়েছেন, আকিলা ধনঞ্জয় রয়েছেন, হাসান আঙ্গা রয়েছেন,
বিশেষ করে তাদের স্পিন এটা খুবই ভালো এবং স্পিন সহায়ক উইকেটে তারা মূলত জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবেই চাইবে না স্পিন ট্র্যাক তৈরি করতে, সেখানে শ্রীলঙ্কার স্পিনাররা কিছুটা এগিয়ে থাকবে। সেই কারণে মূলত বাংলাদেশ, যেহেতু বারবার একই কথা বলা হচ্ছে, ঘরের মাটিতে খেলা এবং বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে সবসময় ভালো একটি অবস্থানে রয়েছে এবং বাংলাদেশে আমরা একটি পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখতে পারি বাংলাদেশ ওয়ানডেতে সাকসেস রেট সবচেয়ে বেশি। সে কারণে বাংলাদেশ ভালো করতে পারে, যেহেতু তামিম ইকবাল দলের অধিনায়ক, সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা সেখানে আশা করছে এবং বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশা তারা নিচ্ছে। নিশ্চয়ই আমরাও আশা করি যে বাংলাদেশ দল জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভদেবনাথ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিয়ে এবং আমরাও আশা করছি যে বাংলাদেশ জয় পাবে প্রথম ওয়ানডেতে এবং এই সিরিজ জিতবে, এই আশা নিয়ে আমরা আমাদের আজকের নিউজ গ্যালারি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।